তো 3 মাস ধরে দেবের ইমেজটাকে নষ্ট করছে। ঠিক লাস্ট দিন কালকে 3 দিন ধরে হাওয়া গরম করা হলো, কি হলো লাভটা? রাজনীতিতে মুখ থুবড়ে পড়েছে দেবের দল। তাহলে দেব কি তার পার্ট টাইম কাজ রাজনীতি ছেড়ে সিনেমায় পুরোপুরি ফিরবে? না না, আমি বলছি না, পুরো বিষয়টা দেখো তাহলেই বুঝতে পারবে। घाटाल के जो सांसद हैं, आप देखिए 2014 से 2026 उनका 11% का उपस्थिति है। उन लोगों ने राजनीति को पार्ट टाइम समझ रखा था। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। হিরণ এখানে সবসময় একটা বেশ ভালো ক্যারেক্টার। কেন বলছি, আমি কি কোনো ফিল্ম বানাচ্ছি? না না, ফিল্ম বানাইনি। কিংবা কেন ক্যারেক্টার হিসাবে হিরণকে ধরলাম, এই ভিডিও পুরোটা দেখলে তুমি বুঝতে পারবে। না না, কোনো অ্যাক্টর বা কোনো রাজনীতিবিদকে বা কোনো রাজনৈতিক নেতাকে আমি অপমান করছি না, কারণ এই বিষয়টা আমার কাজ নয়। কারণ আমি কোনো রাজনৈতিক নেতা নয় যে কাউকে নিয়ে সমালোচনা করব। আমি তোমাদের সেলিব্রিটি নিউজ আর সেলিব্রিটিদের মধ্যে হওয়া গসিপ নিয়ে কথা বলি। হ্যাঁ, এখানে দেব আর হিরণের কথাটা এই কারণে তুললাম, এখন টলিউডে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর টলিউডে কেন, পুরো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এখন নাকি টলিউড কন্ট্রোল করবে বিজেপি সরকার। তার কারণ টলিউডে আগে ব্যান কালচার থেকে শুরু করে মানে প্রভাব থাকতো সবসময় রুলিং পার্টির। তো সেই রুলিং পার্টির যে প্রভাব থেকে শুরু করে সিন্ডিকেট কিংবা কাউকে হঠাৎ করে ব্যান করে দেওয়া, কাউকে বসিয়ে দেওয়া থেকে শুরু করে সবকিছুই একেবারে নিমিষের মধ্যে কারোর ক্যারিয়ার শেষ করে দেওয়া হতো। সেটা এখন আর চলবে না। আর সেই কাজটা নাকি এখন হিরণের টিম করতে চলেছে। টিম কেন বলছি, কারণ হিরণের দলে অনেকজন আছে। কারণ বিজেপিতে অনেকজন অ্যাক্টর অ্যাক্ট্রেস এরকম আছে রাজনীতিতে, যেটা হচ্ছে তারাও মিলে কন্ট্রোল করবে এখন নাকি টলিউড। পুরো ভিডিওটা দেখো তবেই না বুঝতে পারবে। लोगों ने राजनीति को पार्ट टाइम समझ रखा था। हम भी टॉलीवुड में सब ये वार्ता दे दिए हैं कि टॉलीवुड इंडस्ट्री शुड बी डी पॉलिटिसाइज्ड। वहाँ पे कोई पॉलिटिक्स होनी नहीं चाहिए। जो अभिनेता, जो शिल्पी जो करते हैं वो उनको करने दीजिए, उनको राजनीति में नहीं आना चाहिए, क्योंकि राजनीति करेंगे तो 24/7 जॉब है। তাহলে টলিউড থেকে কে কে আছে? টলিউড থেকে হিরণ আছে, অবভিয়াসলি হিরণের নাম সবার আগে আসবে। রুদ্রনীল আছে, এধারে আবার হচ্ছে লকেট চ্যাটার্জি আছে, আবার অগ্নিমিত্রা পাল তো রয়েইছে। না, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে, ও আচ্ছা আমি ভুলে কেন যাচ্ছি, রূপা গাঙ্গুলিও রয়েছে। হ্যাঁ, অনেকেই এরকম রয়েছে যাদের নাম আমি মিস করে যাচ্ছি, অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তারা নাকি এখন কন্ট্রোল করবে এইসব ব্যান কালচার থেকে শুরু করে সবকিছু তুলবে। তাহলে এখানে থাম্বনেলে আমি দেব ভার্সেস হিরণ বা হিরণ আর দেবকে নিয়ে কথা বলবো। কেন বলেছি আর এত কিছুই বা কেন বলছি, তার কারণ রাজনৈতিক স্পট থেকে যদি দেখা যায় তাহলে সব সময় দেবকে অ্যাটাক করে এসছে হিরণ। আর হিরণ যেই হিরণের পার্টি জিতেছে, তখন কিন্তু সবাই ভাবছে এখন দেবের ক্যারিয়ার শেষ করে দেবে হিরণ। মানে সত্যিই কি তাই? মানে বিষয়টা কি তাই হবে? মানে সেই জিনিসটাই কি করবে যেই জিনিসটা আগের সরকার করে এসছে, বা যাকে খুশি ব্যান করে দেবে? বিষয়টা কি তাই হবে? দেখো, সবসময় রাজনৈতিক ময়দান থেকে যদি আমি দেবকে দেখি, সেই দৃষ্টিকোণ থেকে সবসময় সৌজন্যের রাজনীতির কথা বলে এসেছে কিন্তু দেব। দেব সবসময় বিরোধী হোক বা যেই হোক না কেন, সবাইকে নিয়ে কাজ করার কথা বলে এসেছে। কোনোদিন বাজে কথা কাউকে বলেনি, কোনোদিন কাউকে ভোট দেওয়ার জন্য প্রেসারাইজও করেনি, কোনোদিন কারোর কথা মানে কাউকে নিয়ে গিয়ে কারোর কথায় কোনো রকম ইনফ্লুয়েন্স পর্যন্ত করে না। সেই দেবকে নিয়ে সব সময় কটাক্ষ করে গেছে হ্যাঁ হিরণ। আপনি দেখেছেন ঘাটালেতে মানুষ বন্যায়, আমি জলে নেমে আছি কোমরে, আর তখন আমার বন্ধু দেব তিনি তখন লন্ডনে গিয়ে ছবি পোস্ট করছেন। কেমন লাগে দেখো আমাকে। রাজনীতি পার্ট টাইম কাজ দেবের, এটাও বলেছে হিরণ। घाटाल के जो सांसद हैं, आप देखिए 2014 से 2026 उनका 11% का उपस्थिति है। उन लोगों ने राजनीति को पार्ट टाइम समझ रखा था। কিংবা পার্ট টাইম কাজ থেকে সংসদে তার উপস্থিতি নিয়েও কথা হিরণ বলেছে। उनका 11% का उपस्थिति है। দেখুন, কে ভুল বলছে কে ঠিক বলছে এটা বিষয় নয়, কিন্তু এটা বিষয় রয়েছে যে দর্শক ভালোভাবে বুঝতে পারে যাই হোক না কেন সবার আগে আঙুলটা হিরণ দেবের দিকেই তোলে। ধরুন আমার বন্ধু দেব করেছেন, আমার বন্ধু সোহম করেছেন, রাজ চক্রবর্তী করেছেন, যারা যারা করেছেন তারা কিন্তু পার্ট টাইমার হিসেবে রাজনীতি করেছেন। আর এই বিষয়ে দেবকে জিজ্ঞেস করলে দেব সব সময় উত্তর দেয় হিংসুটে ছেলে বলে। তো 3 মাস ধরে দেবের ইমেজটাকে নষ্ট করছে। ঠিক লাস্ট দিন কালকে 3 দিন ধরে হাওয়া গরম করা হলো, কি হলো লাভটা? ছেলেগুলো হয় না, হিংসুটে ছেলেগুলো হয় না, কলেজে ক্লাসে একটা সবচেয়ে। এবার আসি সোশ্যাল মিডিয়ায় বলা সেই কথা, তাহলে কি দেবকে এখন ব্যান করে দেবে? না না, ব্যান কালচার পুরোপুরি উঠবে। তারপরে আবার দেবের কথা যদি বলতে হয়, তাহলে তোমরা সবাই জানো যে দেব সব সময় ব্যান কালচারের বিরুদ্ধে ছিল। কারণ যখন অনির্বাণ ভট্টাচার্য যখন হচ্ছে ব্যান হয়েছিল, তখন অনির্বাণকেই কিন্তু পুরো সিস্টেমের বিরুদ্ধে গিয়ে, নিজের দলের বিরুদ্ধে গিয়ে কিন্তু অনির্বাণকে দেশু সেভেনের জন্য কাস্ট করেছিল। আর সবার আগে কিন্তু
মানে ছুটে আসা ব্যক্তি আপদে বিপদে, সেই দেব কিন্তু সে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড বিলি করা থেকে শুরু করে ব্যান কালচার হাঁটানোর জন্য সবার আগে কথা বলা বা ব্যান কাল হয়ে থাকা সেই সব অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে নিজের প্রোডাকশন হাউস থেকে কাজ করা, এই সাহসটা কিন্তু দেব একা নিজে দেখিয়েছে রুলিং পার্টি মানে নিজেদের পার্টির সঙ্গে রীতিমতো যুদ্ধ করে। ঠিক এই কারণে হয়তো দেবের কথা উঠলেই সবাই দেবকেই সাপোর্ট করে আর দেবের কথাই বলে, কারণ দেব কখনোই নোংরা রাজনীতির খেলায় মেতে ওঠেনি। ইভেন তোমরা যদি এটা দেখো যে যখন কোনো কথা আসে বা হিরণকে কিছু বলতে হয় তখন কিন্তু সবসময় শুভেচ্ছা বার্তা দেব দিয়েছে। শুভেচ্ছা হিরণকে। এই ভিডিওটা পুরো দেখে তোমাদের মনে হতে পারে আমি দেবের পিআর টিম থেকেই কাজ করি, কিংবা দেবের গুণগান যাই বলো না কেন সব থেকে বেশি আমিই করি, কিংবা দেবকে নিয়ে কথা উঠলেই সবার আগে আমি ঝাঁপিয়ে পড়ি, কিংবা দেবের ফ্যান্স ভেবেই তোমরা আমাকে আঙুল তুলতেই পারো। কিন্তু বিষয়টা তা নয়। যদি তুমি পুরো বিষয়টাকে সমানে সমানে দেখো, কিন্তু এই কথাগুলোই তোমার সবার আগে মাথায় আসবে। সেটা দেব হোক বা হিরণ, যেই হোক না কেন তাকে নিয়েই কথা হয়। এগুলো সব সোশ্যাল মিডিয়ার কথা। আমি শুধু জাস্ট তোমাদের সেলিব্রিটি নিউজ আর সেলিব্রিটিদের নিয়ে কথা বলতে হয় বলেই বলছি, মানে বলতে ভালোবাসি বলেই বলছি, তোমরা দেখতে ভালোবাসো বলেই বানাচ্ছি। বিষয়টা কিন্তু সেরকম। এটা কোনো কারোর পিআর টিম থেকে বানানো ভিডিও নয়, বা দেবের প্রোডাকশন হাউস থেকে আমাকে কোনো পয়সা দেয়নি। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, তাকে নিয়েই সব থেকে বেশি আলোচনা হয় যার কথা মানুষ কিন্তু শুনতে চায়। তাকে নিয়েই সব থেকে বেশি আলোচনা হয় যার কথা মানুষ আরো জানতে চায়। যেরকম কোনো যদি পাড়ার ঝন্টুদার কথা আমি ন্যাশনাল লেভেলে গিয়ে যদি তাকে সিনেমা বানাই বা তাকে যে চেনে না তাকে নিয়ে কথা বলি, কেউ কি শুনবে? শুনবে তো না। তাহলে যাকে চেনে তাকেই তো শুনবে। যেরকম তুমি আমি জিতের কথাই শোনো না, জিতের পরবর্তী সিনেমা কি? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেটা কার বায়োগ্রাফি? অনন্ত সিংহের বায়োগ্রাফি। এবার তার কথা মানুষ কেন শুনবে? কারণ তখনকার দিনে সেই ব্যক্তি, ঐতিহাসিক ব্যক্তিত্বটাকে মানুষ চেনে, তাকে পড়েছে, তাকে জেনেছে, আরো ভালো করে জানতে সিনেমা হলে যাবে। আর জিতের সিনেমা বলে অবশ্যই যাবে। কিন্তু তাকে এই কারণে এই কথাগুলো বলছি, তার কারণ মানুষের ইন্টারেস্ট তার প্রতি থাকে, যার কথা মানুষ জানতে চায়। এরকম দেবের বিষয়টাও তাই। এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় মিডিয়া সবসময় দেবকে একটু বাড়িয়ে চড়িয়ে বলে, কেন বলে? তার কারণ সুপারস্টার থেকে মেগাস্টার দেব। দেব যাই হয়েছে, প্রথমে যাই করেছে, যাই পুরস্কার পেয়েছে, যাই অ্যাওয়ার্ড পেয়েছে, সবেতেই সে ট্রোল হয়েছে। মানে যদি দেবের কথা বলতে হয়, দেব একটা ট্রোল আর্টিস্ট, কারণ সব বিষয়ে তাকে ট্রোল করে দেওয়া হয়। একদমই তাই। তুমি যদি দেখো সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখো, তাহলে বিষয়টা কিন্তু তাই দেখবে, একেবারে ট্রোলই করা হয় তাকে। আর ট্রোলের বিষয়টা এলে সেটা সে বাংলায় ঠিকঠাক কথা বলতে না পারা, সেটা নিয়ে তাকে ট্রোল হতে হয়। কিংবা তুমি যদি তাকে দেখো, দেব নাকি অ্যাক্টিং পারে না, তার প্রমাণ সে বুনো হাঁস থেকে শুরু করে একের পর এক সিনেমায় দিয়েছে। যদি সে অ্যাক্টিং না পারতো, সে এতদিন এক্সিস্টই করতো না, আর সুপারস্টার থেকে মেগাস্টার হতো কি? দেখুন, এই ভিডিও পুরোটা এতক্ষণ যারা দেখেছেন তারা একটা জিনিস হয়তো বুঝেছেন যে যাদের বলার কথা তারা বলবে, যাদের করার কথা তারা করবে, আর যাদের আমার সেলিব্রিটি নিউজ বা সেলিব্রিটিদের নিয়ে বানানো ভিডিওগুলো যাদের দেখা তারা অবশ্যই দেখবে, কমেন্ট করে জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর দেবকে ভালোবাসলে তো অবশ্যই শেয়ার করবে। আর বাকি থাকলো হিরণ। হিরণ কেন সবসময় দেবের দিকে আঙুল তোলে? দেবের দিকে আঙুল তোলার কারণ তার প্রচুর রয়েছে। কারণ ইন্ডাস্ট্রিতে পা রাখার সময়কালটা কিন্তু দুজনের এক, আর সেই সময়ে একই সময়ে দুজন আসে, একের পর এক হিট দুজন দেয়। একেবারে প্রথম সিনেমাতেও তো দেবের ফ্লপ হয়েছিল, কিন্তু হিরণের তা হয়নি। হিরণের পরপর কয়েকটা ফিল্ম বেশ ভালো চলেছিল, সেটা নবাব নন্দিনী বলো বা ভালোবাসা ভালোবাসা, যার গান এখনো আমরা শুনি, আর সেই গানগুলো রিপিটেডলি শুনি। আর সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রিতে হিরণকে সবসময়ের জন্য একটা মানে কি বলা যায়, চকলেট বয় হিরো টাইপের প্রেজেন্ট করা হয়েছে, যেখানে পরবর্তীকালে দেবকে মাস কমার্শিয়াল একটা মানে কি বলা যায় ফাইটিং হিরো, মানে একেবারে মারধার কমার্শিয়াল একটা হিরোকে প্রেজেন্ট করা হয়েছে। কিংবা যখন তারা দুজনই এসেছিল, কেরিয়ার শুরু করেছিল, বা অঙ্কুশ যখন এসেছিল, তখন না লাগাতার রিমেক বিষয়টা চলছে। আর রিমেক কে করেনি? রিমেক সবাই করেছে। দেব করেছে, অঙ্কুশ করেছে, হিরণ করেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেছে, জিৎ করেছে, সবাই করেছে। কিন্তু তারা কনসিস্টেন্সি মেনটেন করে তারা নতুন নিজস্ব গল্পও বলেছে, তারা সমাজের গল্পও তুলে ধরেছে, তারা কনসিস্টেন্সি কাজ করে গেছে, তাই তারা এতদিন এক্সিস্ট করে গেছে সিনেমা ইন্ডাস্ট্রি। তাই তাদেরকে নিয়ে কথা বলে, তাদেরকে নিয়েই ইন্ডাস্ট্রিটা চলছে। কারণ মাঝখানে হঠাৎ করে
হাওয়া হয়ে যায়। আর এই হাওয়া হয়ে যাওয়ার কারণেই সে পিছিয়ে পড়েছে। হ্যাঁ, তাকে ব্যান করে দেওয়া হয়েছে, তাকে কাজ দেওয়া হয়নি। একটা জিনিস মাথায় রাখবে, এখানে দেখতে গেলে ব্যান কিন্তু অনেকেই হয়ে আছে। আমি এর আগে ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখে থাকো তাহলে ভালো, না যদি দেখে থাকো গিয়ে দেখে আসো। ঋদ্ধি সেন, অনির্বাণ, তারপরে আমাদের রুদ্রনীল ঘোষ, হিরণ, এই কয়েকজন ব্যান ছিল। হ্যাঁ, সবাই বলে তথাকথিত ব্যান, আরো অনেকেই ছিল, কিন্তু এই তিনজনের নাম সবার আগে আসে। একজন মানে কি বলা যায়, ইন্টারন্যাশনাল ন্যাশনাল পুরস্কার পাওয়া ঋদ্ধি সেনও কিন্তু ব্যান থাকে বাংলায়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনির্বাণের মতো এত ভালো একজন অ্যাক্টর, সেও কিন্তু ব্যান থাকে। কিন্তু এখানে দেখতে গেলে রুদ্রনীল কি লেভেলের অ্যাক্টর, তার অ্যাক্টিং কোয়ালিটি অ্যাবিলিটি দেখতে গেলে মানুষের মানে কি বলা যায়, তার একটা সিনেমা আছে চোখে জল চলে আসবে বস। একটা কথা ভাবো না, তুমি আগের বছর ধূমকেতু রিলিজ হওয়া সেই সিনেমাটার কথা ভাবো, যেখানে পুরো সিনেমাটাই কারোর পছন্দ হয়নি। কারোর পছন্দ হয়নি বলবো না, এক শ্রেণীর মানুষের পছন্দ হয়নি, এক শ্রেণীর মানুষের পছন্দ হয়েছে, কিংবা সবারই পছন্দ হয়নি বলতে গেলে। ওভারঅল দেখতে গেলে স্টোরি গল্প যেভাবে প্রমোট করা হয়েছিল সেইভাবে হয়তো দর্শকরা পায়নি, তাই এই সিনেমাটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এই সিনেমায় রুদ্রনীলকে নিয়ে আলোচনা হয়েছে, তার অ্যাক্টিং নিয়ে আলোচনা হয়েছে, তার অ্যাক্টিং কোয়ালিটি নিয়ে আলোচনা হয়েছে। কেন হয়েছে ভাই? মানুষ জানে, মানুষ এখন মানে ভালো খারাপটা মানুষ বুঝতে শিখে গেছে, মানুষ ভালোটাকে ভালো বলতে শিখেছে, মানুষ ভালোটা ভালো দেখতে শিখেছে, সবকিছু ভালো খারাপ সবকিছু বলতে শিখেছে। মানুষের কাছে সোশ্যাল মিডিয়া আছে, সবাই সবকিছু সেই জিনিসটা নিয়ে নিজের কথা, নিজের মনের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। তো সেই থেকেই কিন্তু এই জন্যে ভালো কাজ যারা করে তারা থেকে যায়। হিরণ যে সব জিনিসগুলো দেবের বিরুদ্ধে বলে বা অন্যান্য অ্যাক্টর অ্যাক্ট্রেসের বিষয়ে বলে বা অভিনেতাদের বিষয়ে বলে, হিরণের কাছে কিন্তু এখন সে সব কিছুই আছে। হিরণের কাছে পার্টি পলিটিক্সের নিজেদের ক্ষমতা রয়েছে, আর যে ব্যান কালচার সে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। আর সব থেকে বড় কথা, সে ভালো কাজ ভালোভাবেই হচ্ছে টলিউডে এসে নিজে আবার মানে রাজার মতো কাজ করতে পারে। তার কারণ তার কাছে রয়েছে ক্ষমতা, তাকে কেউ ব্যান করতে পারবে না। তাকে প্রডিউসার যে নেয় না এই বিষয়টা আর হবে না, তাকে নেবে, তার কাজও করতে পারবে। তাহলে কি হিরণ আবার মাস কমার্শিয়াল রূপে ফিরবে বাংলায়, কিংবা হিরণ আবার সেইভাবে কাজ করবে? এটা তো দেখার বিষয় রয়েছে। কিংবা হিরণ বারবার যে দেবের দিকে আঙুল তোলে, দেবকে ছোট করে সবার কথা অনুযায়ী, তাহলে সেই জায়গাটা অ্যাচিভ করার জন্য কি আবার হিরণ খাটবে, না সবকিছু ছেড়ে ছুড়ে যেভাবে সে রাজনীতি করছে সেই রাজনীতিটাকে কন্টিনিউ করবে? সেটা তো দেখার বিষয় রয়েছে বস। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভিডিও শেষ করার আগে লাস্ট একটা কথাই বলবো, এটা কোনো পার্টিকুলার সেলিব্রিটির পিআর থেকে করা ভিডিও নয়, বা কারোর ফ্যান্স বলে আমি তাকে নিয়ে ভিডিও বানালাম এরকমটা নয়। এটা পুরো একটা নিরপেক্ষ ভিডিও, যেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় সেরকমই বানানো একটা ভিডিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।